শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন সম্ভাব্য প্রার্থীরা। ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। এটা আজকে আনন্দের দিন, আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি মনে করি যে একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচনী পোলারাইজেশন যেটা হয়েছে। আমি যদি এমপি নির্বাচিত হই, আমি বিশ্বাস করি আমার 5.5 লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে। 4 জানুয়ারি যাচাই বাছাই শেষ, চূড়ান্ত তালিকা প্রকাশ 21 তারিখ। দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান। আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। নির্বাচন করছেন না সাবেক উপদেষ্টা আসিফ ও মাহফুজ। জামায়াত এনসিপি জোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। উদারপন্থী রাজনৈতিক ধারা যেটা তারা সৃষ্টি করতে চেয়েছিল তারও অপমৃত্যু ঘটলো। অন্যদিকে এরকম একটি জোটে যাওয়ার কারণে তাদের স্বাধীনতা এবং জুলাই নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। এখন বোঝা যাচ্ছে যে এনসিপি নেতৃত্বে হয়তো ডান দিকে ঝোঁক নেওয়া লোক নেতৃত্ব দিচ্ছে। প্রথমবার ছাত্র ও হল সংসদ নির্বাচনের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমাদের ব্যালট বাক্স যাচ্ছে, যে 39টা জায়গায় যে আমাদের ভোট কেন্দ্র হবে সেগুলো তৈরি হচ্ছে, সবকিছু চলছে, ভালোভাবে চলছে। আগামীকাল ভোট গ্রহণ, প্রস্তুত প্রশাসন। ওসমান হাদি হত্যায় গ্রেপ্তার আমিনুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। শাহবাগে আজও ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। সিম্পেথির রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চেনেন। ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্পেথির রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। বছরের প্রথম দিনে শুরু 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এবং বিপিএল এ রংপুরের দাপটে শুরু। চট্টগ্রামকে হারালো 7 উইকেটে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালীকে 6 উইকেটে হারালো রাজশাহী। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। শেষ দিনে সংসদ নির্বাচনে দাঁড়াতে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিলেন সম্ভাব্য প্রার্থীরা। 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন 20 জানুয়ারি। নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে 21 জানুয়ারি। সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে সকাল থেকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় দেখা যায় প্রার্থী ও কর্মী সমর্থকদের। 50,000 টাকা জামানত সহ 14 ধরনের দলিলপত্র যুক্ত করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। সোমবার সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও আমিনুল হক। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা 17 নির্বাচনী এলাকার প্রার্থী হিসাবে তার পক্ষ থেকে আমি তার প্রধান নির্বাচনী এজেন্ট, প্রধান সমন্বয়কারী এবং আমার সাথে আমাদের সহকারী সমন্বয়কারী ডক্টর ডোনার সহ আমরা 5 জন এখানে এসেছি আজকে ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে। আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে তার মনোনয়নপত্র জমা দিয়ে এসেছি। এদিকে মনোনয়নপত্র জমা দেন ঢাকা 13 আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, ঢাকা 15 আসনের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনও। নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে ঢাকা 15 আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। আমি ঢাকা 18 আসনে আশাবাদী যে আমাকে জনগণ বাংলাদেশের সর্বোচ্চ ভোটে বিজয়ী করবে। ঢাকা 15 আসনের বিএনপির প্রার্থী হিসেবে আমি এবং আমার দল এবং আমার নেতা কর্মীরা সর্বোচ্চ সহযোগিতা থাকবে। ইনশাআল্লাহ আমরা জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছি। আমরা আশা করি যে আমাদের যে অ্যালায়েন্স হয়েছে তারা সরকার গঠন করবে। ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা। মিরপুর এবং কাপরুল এই আসনে তার পক্ষ থেকে আমরা এখানে নমিনেশন পেপার সাবমিট করলাম। 30
ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন আগামী 20 জানুয়ারি। নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে 21 জানুয়ারি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। শেষ দিনে সারা দেশেই নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। বগুড়া ও ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন জেলায় নমিনেশন ফর্ম জমা দিয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেনী 1 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া বগুড়ার 7 আসনে খালেদা জিয়া ও বগুড়ার 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছেন। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব আরোপ করব। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। কুমিল্লা 11 চৌদ্দগ্রাম আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খুলনায় মনোনয়নপত্র জমা দেন দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। অস্ত্রধারীরা এখনো আছে, সন্ত্রাসীরা এখনো আছে যারা ভয় দিচ্ছে। এটা নির্বিঘ্ন করতে না পারলে, নিরাপদ করতে না পারলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা এখনো শঙ্কিত। এবার এই জোটকে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে সরকার গঠনের সেই সুযোগ করে দেবে। কুমিল্লার 4 আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফেনী 2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র জমা দিয়েছেন। জনগণের কাছে আমাদের অঙ্গীকার হলো আমরা যাতে আমাদের এই অভিপ্রায় এবং অঙ্গীকারে ঐক্যবদ্ধ থাকতে পারি এবং জনগণের রায় যাতে আমাদের পক্ষে আসে। আমি যদি এমপি নির্বাচিত হই, আমি বিশ্বাস করি আমার 5.5 লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে। এছাড়া দিনাজপুর 6 আসনে বিএনপির ডাক্তার AJM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন স্থানীয় নেতাকর্মীরা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়তে এগিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে সংক্ষিপ্ত ভাষণে এই কথা বলেন তিনি। দোয়া চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ শুনে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাদের বিপুল উপস্থিতি সমাবেশে রূপ নেয়। ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছাতে তারেক রহমানকে বেগ পেতে হয়। কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানান। আর কার্যালয়ের ভিতরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করে। পরে বিএনপি কার্যালয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। দেশ গড়তে নেতাকর্মী সহ সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। নিজের অসুস্থ মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান সবার কাছে। আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দীর্ঘদিন পর দলের কাণ্ডারি কার্যালয়ে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা।
আমাদের সাংগঠনিক অভিভাবক আজকে কার্যালয়ে ফিরেছেন। আমরা সকল নেতাকর্মীরা উজ্জীবিত। আমরা মনে করি তার এই উপস্থিতি আমাদের জাতীয়তাবাদী দলকে গণতন্ত্রের পথকে সুগম করবে। দলের কার্যালয়ে তারেক রহমানের আগমন নিয়ে কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো নেতা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কাছ থেকে যদি বিচ্যুত না হন, জনগণ তাকে এইভাবেই ভালোবাসায় সিক্ত করে, সেই প্রমাণই আজকে এখানে আমরা পেলাম। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই পল্টনের কার্যালয়ে এসে আসার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে জনতার যে ঢল নেমে আসে, তার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো। প্রায় 3.5 ঘন্টা কার্যালয়ের দ্বিতীয় তলায় তার চেম্বারে অবস্থান করেন তারেক রহমান। কার্যালয়েই আসর ও মাগরিবের নামাজ আদায় করেন তিনি। প্রায় 1.5 যুগ পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে স্বাগত জানিয়েছে দলের সর্বপর্যায়ের নেতাকর্মীরা। তারা বলছেন তারেক রহমানের এই সরব উপস্থিতি বিএনপিকে আরও বেশি চাঙ্গা করবে। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়েছেন। দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। তবে মাহফুজ আলম জানিয়েছেন এনসিপিতে যোগ দিবেন না তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়ার 19 দিনের মাথায় জুলাই আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ। ঢাকা 10 আসন থেকে প্রার্থী হবার সব প্রস্তুতি থাকলেও ব্রিফিংয়ে জানালেন ভোটে দাঁড়াচ্ছেন না তিনি। কেন নির্বাচনে প্রার্থী হবেন না তার কোনো ব্যাখ্যাও দিলেন না আসিফ। জানালেন জুলাই আন্দোলনকারীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেই এনসিপিতে যোগ দিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একই সাথে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান নাসিরউদ্দিন পাটোয়ারি অব্যাহতি নেয়ায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদকে। জামায়াতের সাথে জোট করার পর আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। কাউকে না কাউকে এই সময়টা কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে। যিনি নিজেই নির্বাচন করবেন তার পক্ষে কিন্তু এই পুরা কর্মযোগ্যতা পালন করা সম্ভব না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া নিজে নির্বাচন না করে সেই দায়িত্বটা পালন করছেন এবং দলের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা অপর ছাত্র প্রতিনিধি মাহফুজ আলমও শেষ পর্যন্ত প্রার্থী হচ্ছেন না। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও শেষ দিনে তা জমা দেয়া হয়নি। আসিফ ও মাহফুজ দুজনে একসাথে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছিলেন। জানানো হয়েছিল তারা নির্বাচনে প্রার্থী হবেন। তবে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে পরিষ্কার হলো তারা শেষ পর্যন্ত নির্বাচনের প্রতিযোগিতায় থাকছেন না। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারের পথে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি। সানি, আপনার কাছে কি তথ্য আছে এ নিয়ে? তারেক রহমান মাত্রই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করলেন। তিনি ঠিক 10 মিনিটের দিকে তিনি তার গাড়ি বহর নিয়ে এভার কেয়ারে আসেন এবং যতটুকু তথ্য পাচ্ছি যে বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়াতে তিনি হঠাৎ করেই এভার কেয়ারে আসলেন এবং কয়েকদিন ধরেই কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বেশ আলাপ চলছিল এবং আজকেরও দলের পক্ষ থেকে জানানো গত পরশু জানানো হয়েছিল এবং আজকেও যেটি জানানো হয়েছে যে বেগম জিয়ার অবস্থা কিছুটা খারাপের দিকে এবং সে কারণে কিন্তু আমরা যেটি দেখলাম যে কিছুক্ষণ আগেই তারেক রহমান তিনি এভার কেয়ারে হাসপাতালে মাত্রই আসলেন এবং স্বাভাবিকভাবেই তিনি যেহেতু এভার কেয়ারে এসেছেন
সেহেতু নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু সেখানে জোরদার করা হয়েছে। এখন বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা আসলে কেমন সেটি যদি কেউ আমাদেরকে রাতে ব্রিফ করে দলের পক্ষ থেকে তখন আসলে আরও বিস্তারিত জানা যাবে, কিন্তু যেটি সূত্র থেকে জানা যাচ্ছে যে তার অবস্থা কিছুটা খারাপ হওয়াতেই কিন্তু তারেক রহমান মাত্রই এবার কেয়ারে তিনি আসলেন। তিনি হয়তোবা ডাক্তারদের সঙ্গে কথা বলবেন এবং তার পরবর্তীতে যদি দলের পক্ষ থেকে কেউ আমাদেরকে ব্রিফ করে তখন আসলে বেগম জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা সেটি আসলে বিস্তারিত জানা যাবে। কিন্তু জানেন যে বেগম জিয়া প্রায় 1 মাসের বেশি সময় ধরে এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা যে খুব বেশি ভালো না সেটা সবাই জানেন, কিন্তু সেখান থেকে আরও কিছুটা অবনতি হওয়াতেই কিন্তু তারেক রহমান মাত্রই এখানে তাকে দেখতে আসবেন। তো এই ছিল আমার কাছে এবার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। ভোটের মাঠে নতুন করে আলোচনায় জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 10 দলের নতুন জোট। তবে এই জোটের প্রভাব ও সফলতা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো এনসিপিতে ডানপন্থীদের প্রভাব বাড়ছে। এর ফলে বিনষ্ট হতে পারে উদারপন্থী রাজনৈতিক ধারা তৈরির সুযোগ। শালি জয়ের রিপোর্ট। ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোন শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। ভোট আর জোটের সমীকরণে জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, তাই অনেক ভাবনা চিন্তার পর অবশেষে জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোটে আসন সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কারণ হিসেবে বলছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, রাষ্ট্র সংস্কার আর জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করতে তাদের এই পদক্ষেপ। আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। তবে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সামনে জামাত এনসিপি জোটকে নিয়ে তেমন উচ্চাসা নেই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। এনসিপি, এলডিপি এদের সাথে অ্যালায়েন্স করার মাধ্যমে এটা যে খুব ভোটের বাজারে খুবই সাকসেসফুল স্ট্র্যাটেজি হবে সেটা এখনো বলার সময়, মানে ইটস টু আর্লি। বিএনপির ভোট সবসময় 35 থেকে 40 বা তার উপরেও ঘোরাফেরা করেছে। যে জোটটি আমরা দেখলাম 10টি দলের, এদের যদি ভোটের সংখ্যায় আমরা যাই, রিসেন্ট জরিপগুলোকেও ধরি, তাহলে এটা হয়তো বা 10 থেকে 15%। মধ্যপন্থার ঘোষণা দিয়ে রাজনীতির মঞ্চে আসা এনসিপি সংস্কারের রাজনীতির পথে এগুলো নাকি আদর্শের সঙ্গে আপোষ করলো, এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ। একদিকে তাদের যে উদারপন্থী রাজনৈতিক ধারা যেটা তারা সৃষ্টি করতে চেয়েছিল তারও অপমৃত্যু ঘটলো, অন্যদিকে এরকম একটি জোটে যাওয়ার কারণে তাদের স্বাধীনতা এবং জুলাই নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। এনসিপির মধ্যে তো বহু ধরনের লোক, কেউ বাম, কেউ ডান, কেউ মধ্যপন্থী। এখন বোঝা যাচ্ছে যে এনসিপি নেতৃত্বে হয়তো ডান দিকে ঝোঁক নেওয়া লোক নেতৃত্ব দিচ্ছে। জামায়াত নেতৃত্বাধীন আসন সমঝোতার এই জোটে এনসিপি ছাড়াও যোগ দিয়েছে এলডিপি, যার নেতৃত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। যে দল স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তার সাথে আমি অ্যালায়েন্স করছি, এটা নৈতিক প্রশ্ন। আর বাস্তব রাজনীতির প্রশ্ন হচ্ছে যে আমি এমপি হতে চাই, ক্ষমতার করিডোরের ভিতরে হাঁটতে চাই। অলি আহমেদ মনে করছে যে ওই প্রশ্নটা সেকেন্ডারি, এইটা হলো আসল। কখনো একা কখনো জোটবদ্ধ হয়ে নির্বাচনের ঘোষণা দেয়া এনসিপি গত 7 ডিসেম্বর এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে গড়ে তুলেছিল গণতান্ত্রিক সংস্কার জোট। তবে 1 মাস যেতে না যেতেই বিলীন হয়ে গেল সেই নির্বাচনী জোটটি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুজনের এই সাক্ষাৎ হয়। আলোচনা হয় সার্বিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে। গত 17 মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। ওসমান হাদি হত্যাকাণ্ডের শুটার ফয়সালকে পালাতে সহায়তাকারী আমিনুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। 24 দিনের মধ্যে হত্যাকাণ্ডের বিচার শেষ করার দাবি জানান তারা। এছাড়া বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিলের দাবিও জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ভোট গ্রহণ হবে মঙ্গলবার সকাল 8:30 থেকে বেলা
3টা পর্যন্ত। ভোটের মাঠে নানান প্রতিশ্রুতি নিয়ে হাজির প্রার্থীরা, রয়েছে নানান অভিযোগও। এদিকে যোগ্য প্রার্থী বেছে নিতে চান শিক্ষার্থীরা। কর্মকর্তারা বলছেন নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। ব্যবসায়ীদের অভিযোগ, আত্মস্বীকৃত চাঁদাবাজরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে। চাঁদা আদায় বন্ধ করতে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন তারা। আচমকা তাদের কর্মসূচিতে হামলা করা হয়। এতে বেশ কজন ব্যবসায়ী আহত হয়েছেন। পয়লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, এবছর বাণিজ্য মেলার পলিথিনের ব্যবহার বন্ধ থাকবে। 320টি স্টল নিয়ে বসছে এবারের বাণিজ্য মেলা। উপস্থাপন করার জন্য রংপুরের গঙ্গাচড়ায় বেড়েছে শীতের তীব্রতা। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে এখানকার জনপদ। গত কয়েকদিন ধরে এই উপজেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেখা মিলছে না সূর্যের। সন্ধ্যা হলেই বাড়ে কুয়াশা, সাথে শীতল বাতাস। এতে বিপর্যস্ত জনজীবন। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে থামবে তা বোঝা যাবে কয়েক সপ্তাহের মধ্যেই, এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। দুজনেই জানান তাদের আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে। সব মিলিয়ে 20 দফা শান্তি পরিকল্পনার 90% বিষয়ে ঐকমত্য হওয়ার দাবি করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে আসর শুরু করল রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম রয়্যালস। ফাহিম আশরাফ আর মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র 102 রান। বন্দরনগরী দলটির হয়ে সর্বোচ্চ 39 রান করেন নাইম শেখ। রংপুরের দলটির হয়ে 5 উইকেটের দেখা পান ম্যাচ সেরা ফাহিম আশরাফ। মুস্তাফিজ তুলে নেন 2 উইকেট। জবাবে ওপেনার লিটন দাসের 31 বলে 47 আর ডেভিড মালানের 48 বলে 51 রানে ভর করে 30 বল ও 7 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় উত্তরের দলটি। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে 6 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে নোয়াখালী স্কোরবোর্ডে তোলে 8 উইকেটে 124 রান। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করেন অধিনায়ক হায়দার আলী। রাজশাহীর হয়ে ম্যাচ সেরা রিপন মণ্ডল নেন 4 উইকেট। জবাবে তানজিদ তামিমের 29, মুশফিকের হার না মানা 28 রানে 13 বল আর 4 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় উত্তরের দলটি। 3 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে শান্ত মুশফিকরা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।